নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বেতে শাকের ভাজির রেসিপি হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলি, আমি রোজ না ভিডিওটা দিয়ে দিই আমার চ্যানেলটা একদম খারাপ হয়ে গেছে, সেটা আমি বুঝতেই পেরেছি। তোমরাই একটা কথা বলো, আমি যদি রোজ একঘেয়ে একটাই জিনিস বারবার দেখাই ঘরের মধ্যে ভিডিওটা বানানো, সেটা কি তোমরা দেখবে? তোমরা বোর হয়ে যাবে দেখতে দেখতে। তখন নিজেরাই বলবে, দেখ নমিতা দি শুধু ঘরের মধ্যে একই জিনিস বারবার করে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে, আর কি দেখবো? সেটাই হচ্ছে কথা। তো সেই কারণে না আমি ভিডিওটা দিই না, ইচ্ছে থাকলেও আমি পারি না। আর আর তো কোথাও যাই না যে এখানে ওখানে গিয়ে ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, সেটাও হয়ে ওঠে না। আমি বাজার ছাড়া কোথাও যাই না, এই একটা কারণ। আর চলো বেতে শাকের রেসিপিটা বানাই। অনেকদিন পরে আজকে ভাত রান্না হচ্ছে। বলতে আমরা দুজনেই ভাত খাই না, সেই কারণে ভাতটা বানানো হয় না। তো আজকের হবে ডিমের ঝাল। চলো আমি বসিয়েছি, একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই। হবে ডিমের ঝাল হবে বলে ডিমের সেদ্ধ করতে ডিম বসিয়েছি। আর এই যে হচ্ছে বেতে শাক, যেটা ভাজি করব আজকে। আমাদের দেশে ঘরে এই শাকটা তো আমি খুব খেতাম। আর কি বলতো, মুম্বাইতে এখানে কি আমরা দেশে ঘরে বলি বেতে শাক, এখানে কি ধোয়া না কি একটা বলে। যাই হোক, যে যে নামে পছন্দ সে নামে ডাকবে ডাকুক। শাকটা কেটে নিয়েছি, মানে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। আর এখানে দেখো, শুধু তেল ছাড়া আমি কড়াইতে দিয়ে দেবো, মানে সেদ্ধ হওয়ার জন্য। তেল দেব না, সেদ্ধ হতে গেলে জলও লাগবে না। নুন দিয়ে দিলে এর মধ্যে, এর গায়ে যে জলটা আছে ওই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হতে বেতে শাক বেশি সময় লাগে না। তো তোমরা চাইলে কেউ কেউ এমনি ফার্স্ট মানে পেঁয়াজ কুচি, শাক ভাজাতে যা দেয় লঙ্কা ফোড়ন দিয়ে শাক একবারেই তুলে দিতে পারো, কিন্তু আমার মনে হয় যেন শাকটাকে এইভাবে আগে সেদ্ধ করে ফোড়ন দিয়ে পরে ভাজলে যেন খুব ভালো লাগে খেতে। তো এটা আমি এখন ঢাকনা দিয়ে দেবো, একটুখানি ওর গায়ে জলটা বেরিয়ে যাক, তারপরে আগে ঢাকনাটা খুলে নেব। আমি এবারে তুলেই দিয়েছিলাম, নুন দেওয়া হয়নি। আরে সরে যাস না, কড়াইটা সরে পালিয়ে যাচ্ছে। যাই হোক, অল্প একটুখানি নুন দিয়ে দিই। এই এতটা পরিমাণে না, আর একটু কমিয়ে নিই, কম হবে তাও ভালো, কি বলো? এই এতটা পরিমাণে নুন দিয়ে দিই, একটুখানি কমে যাবে। ব্যাস, হলুদের প্যাকেটটা কাটা হয়েছে কিন্তু ভরা হয়নি, একটুখানি করে দিই, কী বলে, একটুখানি হলুদ দিয়ে দিই। ব্যাস, কৌটোতে ভরা হয়নি, এই কথাটা বলতে চাইছি আর কি। তো ভালো করে নেড়ে চেড়ে না, আমি ঠিক মানে দু হাতে না ধরলে কড়াটাই ভালো করে আমি নাড়তে পারি না, এই হচ্ছে ব্যাপার। এই দেখো কত জল বেরিয়েছে, দেখো জল আর দিতেই লাগে না আলাদাভাবে। এই জলটা শুকিয়ে যাবে, শাকটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে ফোড়ন দিয়ে ভাজলে না খুব ভালো লাগে খেতে। এটা সেদ্ধ হয়ে যাক আর একটু। এর মধ্যে জলটা যে ছিল, জলটা একদম শুকিয়ে গেছে, আর আমার শাকের মধ্যে জল নেই। তো এরপরে ফোড়ন দেওয়ার পালি। ঠিক আছে, আমি শাকটা নামিয়ে নিই, তারপরে ফোড়ন দিচ্ছি। ওটাটা নামিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি দেখো তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, রসুন 5 কোয়া মতন, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শাক ভাজায় দেওয়ার জন্য। তো এইটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো, ভেজে নেবো লঙ্কাটা যতক্ষণ না ভাজা হয়। আমি কিন্তু এই মুহূর্তে গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি, কেননা লঙ্কাটা ভালো করে ভাজবো বলে। হয়ে গেছে লাল লাল, এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কি দেবো, রসুনটা দিয়ে দেবো। রসুন আর একটু আমার থেকেই গেল, পেঁয়াজের সাথে মিশে গেছে। তো যাই হোক, রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভাজলেও হয়। এটা একটুখানি ভাজা হয়ে যাক, তারপরে পেঁয়াজটা দেবো। রসুনটা আমার একটু ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেবো। শাক ভাজায় একটু শুকনো লঙ্কা ফোড়ন হলে যেন খেতে ভালো হয়, তাই না বলো? তাই না বলো এমনভাবে বলছি, তোমরা যেন আমার পাশে আছো। এই পর্যায়ে না একটু গ্যাসটা আমি বাড়িয়ে নেব, কেন পেঁয়াজটা দিয়েছি তো, তার জন্য। একটু লাল করে ভেজে নিই পেঁয়াজটা ভালো করে। রান্নার ফাঁকে চট করে গিয়ে আমি চানটা সেরে নিয়েছি, কেননা
চানটা আগে করে নিলে সুবিধেই হয় আমার, তার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চলো দেখাই। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেবো। যে কোনো শাক ভাজায় বলো রসুনটা দিলে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। কলমি শাক, যে কোনো শাক ভাজা আমার রসুনটা ফোড়ন ভালো লাগে খেতে। গ্যাসটা আমি এই পর্যায়ে একটু বাড়িয়ে নেব, কেন শাকের গায়ে একটু একটু যে জলটা আছে ওইটা শুকিয়ে নেব আমি ভালো করে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই দেখো এতটা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। মানে এখনকার শাক তো কেমন একটা যেন লাগে খেতে, মানে খাড়া খাড়া টাইপের না কেমন একটা লাগে। একটুখানি তাকে চিনি দিয়ে দিলে খেতে একটু টেস্ট হয় ভালো। শাকটা ভাজা আমার হয়েই এসেছে, আর একটুখানি ভাজবো। ভাজাটা হয়েই গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু কড়া থেকে যে নামিয়েছি না এটা দেখায়নি। তো দিদি এসে গেছে জিম থেকে, আমি বাবা চটপট করে খেয়ে নিই। দিদিটা খিদে পেয়ে গেছে, বলছে খাওয়া দাও, চলো খেয়ে নিই। শাক ভাজা দিয়ে ভাত তো খেয়ে নিলাম। তারপরে কি হয়েছে বলো তো, তোমাদেরকে একটু জানাই। ইউরো চান করলো, চান করে এসে হঠাৎ করেই না দুম করে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে একটুখানি বমি করে তারপরে এতটা শরীর খারাপ হয়ে গেছে কি বলবো। মানে দিদি আর আমি টেনে টেনে নিয়ে গিয়ে গাড়িতে তুলেছি। তারপরে ডক্টরের পাশে গেছেন। ইউরোর তো সেই খিচুনি, সেই মেরগি না কি বলে, সে যাই হোক, আমাকে তো দিদি বাড়িতে এসে বলছে, ইউরোকে ভর্তি করে দিচ্ছে, বলছে দিদি তুমি কখনো কুকুরদের মির্গি দেখেছো? নিজের গাল ফাল কেটে, মানে সে একটা অদ্ভুত ব্যাপার, রক্ত ফক্ত বের করে খিচুনি মিচুনি হয়ে। দিদি বলছে আমি তো ডক্টরের সাথে কথাও বলতে পারছি না, গিয়ে শুধু বলছি যে, মানে ওদেরকে বলতে ওরা তো সঙ্গে সঙ্গে নিয়ে গেল। দিদি বলছে আমি কথাও বলতে পারছি না। তারপরে সবাই বলছে যে ঠিক আছে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো এই অবধি ইউরো ভর্তি আছে। বাড়ির কারোর একটা শরীর খারাপ হলে জানো তো বাড়ির অবস্থা কি হয়, সেই অবস্থায়। তো দেখি দিদি দেখতে যায়, দিদির কাছে নিয়ে যাই। দিদি দেখে এসেছে, দিদি বলতে পারবে ওর শরীরটা কেমন। হ্যাঁ দিদি বলো, ইউরোর শরীরটা কেমন আছে? খুব খারাপ তো ছিল। দেখো আবার আবার শুনতেই পাবে না বোধহয়। ইউরো তো হসপিটালে আছে এখনো, ওর বডি গ্লুকোজ প্রডিউস করতে পারছে না। তো হচ্ছে এখন প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর ওকে স্যালাইন ইনজেকশন সমস্ত কিছু দেওয়া হচ্ছে। ওকে এই কারণেই ঘরে আনতে পারছে না। কাউকে চিনতেও তো পারছে না। চিনতে এখন কালকে রাত্রিবেলা আমাকে চিনতে পেরেছে, কারণ ব্রেনের মধ্যে গ্লুকোজ পৌঁছচ্ছে না, তো ব্রেন প্রপার সিগন্যাল দিচ্ছে না, আর কিছুই না। তো আজকে মোস্ট প্রবাবলি ওর এমআরআই করা হবে। প্রচুর টেস্ট করা হয়েছে, কোনো টেস্টে কিছু আসছে না। সিটি স্ক্যান আর এমআরআই আজকে হবে। এমআরআই করলেই, এমআরআইটা একটু রিস্কি হয়ে যায় ডগিদের জন্য, বিকজ অ্যানাস্থেসিয়া দিতে হয়। বাট আর আমাদের কাছে আর কোনো অন্য অপশন আর কি। এটা কখন করাবে? তাহলে তো আমাদের বাড়ির লোক যাওয়া উচিত তখন। সেটা ওরা ফোন করবে আমাকে, ইন কেস যদি সিটি স্ক্যান করাবে, তারপর পারমিশন নেবে, তারপরেই করবে। বাট জানি না এখন অব্দিও। সকালবেলা 6টা, আমি তো কালকে 4:30টার সময় বাড়ি এলাম ভোরবেলা। আজকে 6টার সময় আমাকে ফোন করেছিল যে ও নিজে থেকে, ও কাল অব্দি টয়লেট পটেও নিজে থেকে করতে পারছিল না, ওকে করাতে হচ্ছিল। তো আজকে সকালবেলা, কালকে রাত্রিবেলা আমি ওকে মাংস ভাত খাইয়েছি বাড়ি থেকে। ও যে খাবারটা, দিদির মুখে এই যে হাসিটা দেখছো, বা আমিও সত্যি বলছি, আমাদের মানে ওরা তো দেখো বাড়িতে সবার একসঙ্গে থাকি, আমাদের মনে শরীর খারাপ হলে সবার কান্না পেয়ে যায়। সেই আর কান্নাকাটি করো না, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এমন হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় না, মানে কোনো সিমটম যায় না। ডগিদের তো এটাই প্রবলেম। আর ইউরো এত অ্যাক্টিভ, মানে ও যতক্ষণ না খুব শরীরটা খারাপ হয়, ও বেচারা কিছু দেখাই না যে ওর শরীরে কোনো কষ্ট হচ্ছে। তো হঠাৎ করে শুয়ে তো কেউ পারেনি না। সেই তো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আজকে দেখি এত কিছু সুগার লেভেল নর্মালি খাবার খেয়ে 40 অব্দি গেছে। তো যেটা ইন জেনারেল মানুষের বডি বা কুকুরের বডিতেও 100-120 এটা থাকলে এটা নর্মাল, যেখানে শুধু 40 আছে। হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট চলছে। ওকে এক্ষুনি তো বাড়িতে আনা যাবে না, ও থাকবে এখন 3-4 দিন ওখানে। বুঝবো কি করে? না না, এখানে আনাটা খুব রিস্কি হয়ে যাবে। ওখানে অনেক সিনিয়র ডক্টরস আজকে, ওরা সবাই একসাথে, ওনারা সবাই একসাথে ডিসকাস করবেন যে কি সলিউশন। কালকে ডক্টর আমাকে নিজে বলছে, আমি নিজেই বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে, বিকজ অল টেস্ট, যা যা টেস্ট করা হয়েছে, এভরিথিং সিমস নর্মাল।
তারপরেও কি হচ্ছে, মানে কি থেকে প্রবলেমটা হচ্ছে ধরাই যাচ্ছে না, যে গ্লুকোজ কেন বডি প্রডিউস করতে পারছে না। তো হোপ ফর দ্য বেস্ট, কান্নাকাটি করো না, হয়ে যাবে ঠিক। আজকের বলবো না যে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে, এগুলো কিছুই বলবো না, শুধু তোমাদের এটা জানানোর ছিল ওইটাই। ইউরোর কাছে যদি আমি যাই এর পরে ভিডিও দেখতে পাবে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করলাম।